আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে আবারও ফ্রি ক্লাসে হাজির হয়ে গেলাম। তো যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। অনেকদিন পর তোমাদের সাথে আবারও ফ্রি ক্লাসে হাজির হয়ে গেলাম। নো দিদা শেয়ার করে দাও। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবা আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবা আমার কথা লাউড। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে মুইজ মোতাসিফ ইসলাম যুক্ত হয়েছে, লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। সবাই লিখছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। দিনাজপুর থেকে ওকে। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করে জানাও, আমরা দেখতে চাই আমাদের শিক্ষার্থী বন্ধুরা কে কোন জেলা থেকে আজকে ক্লাস করছো। তোমাদের উপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু আমরা রেগুলার ধারাবাহিক ক্লাস নেব। আজকে আমাদের এই রাবি সাজেশন ক্লাসের আমরা প্রথম পর্ব আমরা ইনশাল্লাহ রাজশাহীর পরীক্ষার আগে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে রেগুলার ক্লাসে থাকতে চাই, যদি তোমাদের ইচ্ছা থাকে এবং আগ্রহ থাকে। তো তোমরা হতাশ হও না। অনেক শিক্ষার্থী যেমন আজকে ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটের রেজাল্ট দিয়েছে, অনেক শিক্ষার্থী আমি দেখতে পাচ্ছি হতাশ। আমাকে অনেক শিক্ষার্থী নক দিয়ে অনেক কান্নাকাটি করতেছো। তো তোমাদেরকে আমি একটু বলি যে হতাশ হয়ে কিছু লাভ নাই। দেখো, আমার এক শিক্ষার্থী আজকে ঢাকা ইউনিভার্সিটিতে 28তম হয়েছে, সুমাইয়া। তো এই 28তম হয়েছে, তোমরাও হতে পারবা, জাস্ট তোমাদের একটা ইচ্ছা লাগবে। কি ইচ্ছা লাগবে? সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু সম্ভব নয়, এখন তোমাদের জন্য টার্গেট কি আছে? এখন তোমাদের জন্য টার্গেট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন তোমাদের সুযোগ আছে কি? এখন তোমাদের সুযোগ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তোমরা চাইলে রাবিতে কি করতে পারো? টপ করতে পারো। যেমন গত বছর আমার এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। সে কি করছে? সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিতে ফার্স্ট হয়েছে। এখন তোমরা কি বলবা আমাকে যে ভাই সে জবিতে ফার্স্ট হয়েছে, সে কেমনে হইল? ভাই, সেও তো ডাবিতে চান্স পায় নাই। তো কি হচ্ছে? ডাবিতে চান্স পায় নাই, ঢাবিতে আসানোর রেজাল্ট হয় নাই, কিন্তু সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবিতে গিয়ে সে ভালো একটা পজিশন করে, মেবি 16 বা 13 এরকম একটা স্কোর করে, এবং সে ফাইনালি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল ফ্যাকাল্টিতে পড়তেছে। তো তোমরা হতাশ হও কেন? আমার যে শিক্ষার্থীরা, তোমরা হতাশ হচ্ছ কেন যে ভাই আমার ডাবিতে হয় নাই? আমাকে এই যে প্রিয়া, তোমার মাইল লাগানো উচিত। আমার মেজাজ এত গরম হয়েছে, আমাকে বলতেছে ভাই আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো, আমার দ্বারা মনে হয় আর হবে না। ভাই কেন হবে না?
শত শত হাজার হাজার রেকর্ড আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় নাই, ঢাকা ইউনিভার্সিটি তার দরজা বন্ধ, কিন্তু তার জন্য অজস্র বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির দরজা ওপেন। চাইলেই সেখানে তুমি টপ করতে পারো, চাইলেই সেখানে তুমি ভালো একটা স্কোর করতে পারো, চাইলেই তুমি তোমার পছন্দের আসনটি নিশ্চিত করতে পারো। তাহলে কেন হতাশ হও? আমার কথা হচ্ছে তুমি কেন হতাশ হও? তুমি চাইলেই তো পারতেছ। তোমার জন্য কি রাজশাহী বিশ্ববিদ্যালয় নাই? তোমার জন্য কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাই? তোমার জন্য কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাই? তোমার জন্য কি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় নাই? তাহলে কেন কেন হতাশ হচ্ছ? তুমি এখন থেকে যে আমি ভাই এতদিন পড়ি নাই, আমি ভণ্ডামি করছি, আমি দুষ্টামি করছি, আমার বাবা মার দিকে এখন তাকায় আমার মনে হচ্ছে যে আমি মরে যায়, আমি কি করলাম, আমি জীবনে কি করলাম, আমি হতাশ। এখন আমার ভাই চোখটা খুলে গেছে ভাই। এখন আপনি আমারে বলেন, আমি পড়বো ভাই, আপনি যেমনে বলবেন আমি এমনিই পড়বো। যদি আমার এই কথাটুকু শুনতে পারো যে ভাই আগে অতীতে যা করছি করছি, সব মাপ চাই, আর জীবনে কোনো উল্টাপাল্টা করবো না, আজকে থেকে আপনার সাথে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আপনার সাথে রাশেদ ভাই আমি শপথ করলাম যে আজকে থেকে আমি ডেডিকেশন দিয়ে, ফুল ডেডিকেশন দিয়ে পড়াশোনা করব। ভাই আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। আমি তোমাকে বলবো যে ভাই তুমি কি করো, তুমি জাস্ট আজকে থেকে তুমি গুচ্ছর প্রস্তুতি নাও, তুমি আজকে থেকে গুচ্ছর প্রস্তুতি নাও। তোমার মনে করবা তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, এই গুচ্ছর যেদিন পরীক্ষা সেদিন তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, এছাড়া আর তোমার কোনো পরীক্ষা নাই। তুমি পরীক্ষা যত অ্যাপ্লাই করছো সবগুলো পরীক্ষা দাও, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার টার্গেট হচ্ছে যে ভাই আমার এই গুচ্ছর যেদিন পরীক্ষা ওই দিনটাই মনে করবা তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। এর আগে যত পরীক্ষা দিবা সব দুধবাদ, যাবা অ্যাটেন্ড করবা চলে আসবা, হইলে হইলো না হইলে নাই, কিন্তু তোমার টার্গেট জাস্ট একদম মেন টার্গেট গুচ্ছ, জাস্ট গুচ্ছ। তুমি এই টার্গেট নিয়ে যদি আজকের দিন থেকে পড়াশোনা করো, আমি বলে দিচ্ছি গুচ্ছতে তোমার স্কোর টপ 100-এর মধ্যে থাকবে যদি এতদিন না পড়াশোনা করো। আর পড়াশোনা করলে টপ 10-এর মধ্যে থাকবে যদি আজকে থেকে, জাস্ট আজকে থেকে তুমি পড়াশোনা শুরু করো। আমার কথা শোনো, তুমি রেগুলার ক্লাস করো, রেগুলার পড়াশোনা করো, রেগুলার নোট করো, রেগুলার সাজেশনগুলো ফলো করো, ইনশাল্লাহ তুমি আজকে থেকে যদি শুরু করো তোমার গুচ্ছতে টপ করা কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু পড়াশোনার মতো পড়াশোনা করতে হবে। আজকে পড়লাম, কালকে ঘুমাইলাম, পরশুদিন পার্কে গেলাম, এরপর দিন ল্যাব পরিদা শুয়ে থাকলাম, তাইলে হবে না, যাই রেজাল্ট তাই হবে। ওকে, আমরা আজকে প্রাথমিকভাবে তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শুরু করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় আগ পর্যন্ত তোমাদের রেগুলার ক্লাস চলবে যদি তোমাদের অডিয়েন্স আমরা এরকম পাই, এবং তোমরা যদি রেগুলার ক্লাস করতে চাও, তোমাদের রেগুলার ক্লাস, রেগুলার নোট, সাজেশন যা লাগবে খালি আমরা বলবা, আমার জ্বালাই ফেলবা, আমার একদম পাগল করে ফেলবা, ভাই আমার এটা লাগবে, ভাই আমার এটা লাগবে, ভাই এটা দেন, ওইটা দেন, এটা পাগল করে ফেলবা। আমি বিরক্ত হব না। তুমি পড়াশোনা সম্পর্কে আমাকে 100 বার নক দিলে আমি বিরক্ত হব না, কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। জাস্ট আমার সাথে রেগুলার ক্লাসগুলো করো। আমি আজকে তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ক্লাস নিচ্ছি, ধারাবাহিকভাবে প্রতিদিন ক্লাস চলবে রাত 11টায়, কোনো কথাবার্তা নাই। সব দুনিয়ার যত আগান বাগান চিপা চাপা ঘুরা সব শেষ করে রাত্রে 11টা বাজে আসবা, আমার ক্লাসে বসবা, দুমসে মন ইচ্ছা মতো 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করবা, এরপর যা বলবো ওগুলো আমল করবা, ইনশাল্লাহ চান্স পাবা। ওকে ওকে, আসো। কি বলছে ভাই চবি বি ইউনিটে সাজেশন দেন, ইনশাল্লাহ দিব রে ভাই। আজকের এই ক্লাসটা কর, ক্লাস শেষে দিব। যার যা আছে সব কমেন্ট করে রাখ, আমি কমেন্ট দেখে দেখে দিব। জিলাপি পার্থ ক্লাসে উপস্থিত, পার্থ শেয়ার দে, ক্লাসটা শেয়ার দে। ওকে, আসো। প্রথম প্রশ্ন, আমাদের 1 নম্বর প্রশ্ন কি বলছে একটু খেয়াল করি। আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে যে যা সংগ্রহ করার বা সঞ্চিত করার ইচ্ছা, এক কথায় বাক্যটিকে কি বলে? সবাই একটু কমেন্ট করো তো, এক কথায় বাক্যটিকে কি বলে? ওয়াসি ভাই হ্যান্ডসাম লাগছে, ভণ্ড তুই তো আরেক ভণ্ড, হ্যান্ডসাম লাগছে না? মাইক দেওয়া দরকার, পড়াশোনা করে না, ঘোড়ার ডিম, হ্যান্ডসাম লাগছে। ওয়াসি ভাইটা ক্লাস শেষে নক দিস তো। ওকে, একটু আসো। যা সংগ্রহ করার ইচ্ছে বা সঞ্চিত করার ইচ্ছে, এক কথায় বাক্যটিকে কি বলে? এখানে কি কি আছে দেখো, সঞ্চয়ন, অধীয়মান, উপচিমান, তারপর হচ্ছে নির্মীয়মান। তাহলে একটু বলো তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? আজকে যে প্রশ্নগুলো বলতেছি তুমি খাতা কলম নিবা, তোমার এই প্রশ্নের উত্তর যদি তুমি জানো আলহামদুলিল্লাহ, যেটা না জানবা ওটা খাতায় লিখবা বা স্ক্রিনশট নিবা, সাথে সাথে স্ক্রিনশট নিবা, খাতায় লিখবা, ঠিক আছে? পড়াশোনা শেষ তোর না? রাখ ভাইয়া, বরাবর হতাশ
চলে আসতেছে, হতাশা চলে আসতেছে। ভাই আমি বলি তুমি হতাশ হও না, তোমার যে সামনে দাঁড়ায় আছে সেও তোমার মতো পাপি বান্দাই, ঠিক আছে, কোনো আলাদিনের চেরাক পাওয়া ব্যক্তি না, ঠিক আছে। আমার কথাগুলো শোনো, ভালো করে পড়ো। আলহামদুলিল্লাহ ডিউ ডান, আসতেছি তোর, কালকে দেখা করতেছি তোর সাথে, তো ডিউ ডান খাওয়াচ্ছি। একটু দিক তাকাও, বলছে যা সংগ্রহ হচ্ছে বা সঞ্চিত হচ্ছে এক কথা তাকে কি বলে? যদি পারো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, আর না পারলে ডিরেক্ট বলবা পারি নাই, না পারলে একটা লাভ ডিরেক্ট কমেন্ট করে যাবাগা, ঠিক আছে, একটা লাভ ডিরেক্ট কমেন্ট করে যাবাগা। কি করবা, ওই প্রশ্নটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখবা, ওই প্রশ্নটা তুমি কি করবা, স্ক্রিনশট দিয়ে রাখবা, যেন এই প্রশ্নটার উত্তর যেন তুমি কি করতে পারো, তুমি মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। আর আজকের ক্লাস যদি 500 শেয়ার হয়, কি বলছি, 500 গ্রুপে যদি শেয়ার হয়, 500 শেয়ার হয় এবং 500 রিয়াকশন পড়ে, আজকে তোমাদের জন্য একটা স্পেশাল বিরোচন অংশের পিডিএফ দিব, বিরোচন অংশের পিডিএফ দিব। অনেকে বলো ভাই আপনি বলে দেন না, দেই, যারা শেয়ার দেয় তাদেরকে দেই, ঠিক আছে। 5 জন বন্ধুকে শেয়ার করো, 5টা গ্রুপে মেনশন করো, ওকে। তাহলে এই প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার কি? প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে উপচীয়মান। প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার কি? উপচীয়মান, ঠিক আছে। যা সংগ্রহ করার ইচ্ছা, যা সংগ্রহ করার ইচ্ছা, যা সংগ্রহ করার ইচ্ছা তাকে কি বলে বলো? যা সংগ্রহ করার ইচ্ছা তাকে কি বলে? তাকে কি বলে? যা সংগ্রহ করার ইচ্ছা, এক কথায় বাক্যটিকে কি বলে? এক কথায় বাক্যটিকে কি বলে? এক কথায় বাক্যটিকে কি বলে? উপচীয়মান, উপচীয়মান লেখা রাখো, পারো না আমি জানি। উপচীয়মান, রাইট অ্যান্সার হচ্ছে উপচীয়মান, উপচীয়মান, উপচীয়মান। যা হচ্ছে এটা হচ্ছে সঞ্চয় করার ইচ্ছা, সঞ্চয় করার ইচ্ছা বা সংগ্রহিত বা সঞ্চয় করার ইচ্ছা, মানে কি? উপচীয়মান, 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 উপচীয়মান। গুড, যারা পারছো আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। আর যারা পারো নাই, যারা পারো নাই তারা দ্রুত স্ক্রিনশট নাও, দ্রুত স্ক্রিনশট নাও, নিছো? ওকে, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে তিনি সেটা করবেন, বলছে তিনি সেটা করবেন, কে করবে? তিনি সেটা করবেন, কে করবে? তিনি। এই তিনি শব্দটির সঠিক ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা কি বলো? এই তিনি শব্দটা কি? পুরুষবাচক সত্তা, বিষয়বাচক বিশেষণ, সর্বনাম, আন্দোলনশীল বিশেষণ, নির্দেশক বিশেষ্য প্লাস কর্মধারীয় শব্দ, না দৃঢ়করণ বিশেষণ বা ক্রিয়া? কি আছে, কোনটার সাথে কি আছে বলো? বলছে তিনি সেটা করবেন। এই তিনিটা কি? তিনিটা কি বলো দেখি, তিনিটা কি? তিনি সেটা করবেন, তিনি সেটা করবেন। না পারলে সুন্দর করে এইরকম করে একটা লাভ ডিরেক্ট কমেন্ট করবা, লাভ ডিরেক্ট একটা কমেন্ট করবা। না পারলে কি করবা, এরকম করে একটা লাভ ডিরেক্ট ইমোজি কমেন্ট করবা, লাভ ইমোজি একটা কমেন্ট করবা, লাভ ইমোজি একটা কমেন্ট করবা না পারলে, ঠিক আছে। ওকে, না পারলে লাভ ইমোজি কমেন্ট করবা, আর পারলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বা স্যাড ইমোজি কমেন্ট করবা, না পারলে স্যাড ইমোজি কমেন্ট করবা, আর পারলে লাভ ইমোজি কমেন্ট করবা, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? তিনি সেটা করবেন। এখানে তিনি কি? তিনি হচ্ছে পুরুষবাচক সত্তা, পুরুষবাচক সত্তা। আমরা জানি না উত্তম পুরুষ নাম পুরুষ, ঠিক আছে, এই পুরুষ পড়ছি না, পুরুষবাচক সত্তা। আরেকটা কি? আরেকটা হচ্ছে বিষয়বাচক বিশেষণ, বিষয়বাচক বিশেষণ, বিষয়বাচক বিশেষণ। এগুলো মুখস্থ করে ফেল, এগুলো মুখস্থ করে ফেল, এগুলো না পারলে মুখস্থ করে ফেল। যেটা পারস আলহামদুলিল্লাহ করবি, আর না পারলে মুখস্থ করে একটা সেট ডিরেক্ট কমেন্ট করবি, একটা মুখস্থ করবি, সেট ডিরেক্ট কমেন্ট করবি, মুখস্থ করবি। ওকে, সেট ডিরেক্ট কমেন্ট করবি, মুখস্থ করবি, স্ক্রিনশট নে, দ্রুত দ্রুত দ্রুত। বলছে তিনি সেটা করবেন, তিনি কে? তিনি কে? বাক্যে তিনি কে? তিনি শব্দটি হচ্ছে পুরুষবাচক সত্তা এবং বিষয়বাচক বিশেষণ, বিষয়বাচক বিশেষণ, বিষয়বাচক বিশেষণ, বিষয়বাচক বিশেষণ। গুড, ভেরি গুড। ওকে, এরপরে আমরা আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে স্মরণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? স্মরণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? বলো, স্মরণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এটা পড়াইছি, মেলাবার পড়াইছি উচ্চারণের ক্লাসে, উচ্চারণের ক্লাসে মেলাবার পড়াইছি, মেলাবার পড়াইছি। একটু খেয়াল করো, স্মরণ কি আছে? স্মরণ। আমরা জানি মূর্ধন্য ষ যদি আমাদের বাংলা বানানে থাকে, সরি বাংলা বাংলা বানানে যদি মূর্ধন্য ষ থাকে তা অল টাইম তালবর্ষ, তা অল টাইম কি? তালবর্ষ। তবে দন্তস্ব এবং তালবর্ষর ক্ষেত্রে আমি একটা নিয়ম বলছিলাম,
তাদের ক্ষেত্রে একটা কি বলছিলাম, নিয়ম বলছিলাম, রত্নত রিকার রফালা, এই বর্ণগুলোর সাথে যদি এই দন্তস্ব বসে সেক্ষেত্রে শুধু দন্তস্ব কি হয়, যুক্ত ক্ষেত্রে র এই বর্ণগুলোর সাথে যদি এই দন্তস্ব কিংবা তালবস্য যুক্ত অবস্থায় থাকে সেক্ষেত্রে এর উচ্চারণ দন্তস্ব হবে, আর বাকি সব জায়গায় তালবস্য হবে। যেমন আমি বলছিলাম শ্রেণী, বলছিলাম কি শ্রেণী শব্দের উচ্চারণ কি, দেখো এই শটা কার সাথে আছে, এই র সাথে আছে, র এর সাথে আছে, কার সাথে আছে, র এর সাথে আছে, তার মানে এখানে হয়ে যাবে এটা দন্তস্ব, কি হয়ে যাবে, দন্তস্ব। আছে রফালা, দিলাম রফালা, একার আছে, দিলাম একার, আর আছে কি রস্বীকার, আমরা জানি রস্বীকার বা দীর্ঘিকার থাকলে উচ্চারণে একটাই হয়, সেটা হচ্ছে রস্বীকার। আর এখানে মূর্ধন্য আছে, আমরা জানি ন একটাই, দন্তন্য হোক মূর্ধন্য হোক ন একটাই, বাংলা বানানে ন কয়টা, একটা, ন কয়টা, একটা, ন কয়টা, একটা, ন কয়টা, একটা। এখন আসি, এখন এইটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ কি হবে। এরপরে দেখো এখানে ম ফলার নিয়ম আছে, কি আছে, ম ফলা আছে, ম ফলা আছে। আমরা জানি ম ফলা যদি শব্দের শুরুতে থাকে, ম ফলা যদি কই থাকে, শব্দের শুরুতে থাকে, তার উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না, উচ্চারণ কি হয় না, উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না। তবে এখানে কাহিনীটা কি, এখানে কাহিনীটা হচ্ছে উচ্চারণ হয় না সেই স্থানে, এই ময়ের স্থানে কি বসে, চন্দ্রবিন্দু বসে, ময়ের স্থানে কি বসে, চন্দ্রবিন্দু বসে, ময়ের স্থানে কি বসে, চন্দ্রবিন্দু বসে। তাহলে আমাকে খেয়াল করতে হবে, এখানে আছে স্মরণ, শব্দটা কি, স্মরণ, একটু খেয়াল করি, শব্দটা হচ্ছে স্মরণ, স্মরণ, তাহলে স আছে, দন্তস্ব থাকলে কি হবে, আমরা জানি দন্তস্ব থাকলে এইগুলোর সাথে থাকলে দন্তস্ব হবে, আর বাকি সব জায়গায় কি হবে, তালবস্য হবে। তার মানে এখানে আছে তালবস্য, দিলাম তালবস্য, দন্তস্ব আছে, হয়ে যাবে তালবস্য। আছে কি স্মরণ, স্মরণ, এখানে আছে মফলা, তাহলে মফলা শব্দের শুরুতে থাকলে তার উচ্চারণ হয় না, কিন্তু সেই স্থানে কি বসে, একটা চন্দ্রবিন্দু বসে। আর বাকি আছে কি র, র, উচ্চারণটা কি হবে, স্মরণ, স্মরণ, মধ্য ও এর উচ্চারণ অনুযায়ী এখানে হবে ওকার। আর আছে কি মূর্ধন্য, মূর্ধন্য থাকলে তার উচ্চারণ হয়ে যায় দন্তন্য, মূর্ধন্য থাকলে তার উচ্চারণে কি হয়, দন্তন্য। এখন একটু আসি রণ না স্মরণ, স্মরণ, এখানে কি হবে, এটা একটা বদ্যাক্ষর, তাই এখানে একটা হসন্ত বা হলন্ত চিহ্ন হয়। তার মানে এটা রাইট অ্যান্সার, এটা আছে কোথায়, এটা আছে কোথায়, এটা আছে অপশন ঘতে, অপশন ঘতে। তার মানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে অপশন 4, রাইট অ্যান্সার কি হবে, অপশন 4, মানে হচ্ছে ঘ, 4 মানে কি ঘ, 4 মানে কি ঘ, রাইট অ্যান্সার কি হবে। যারা যারা পারছো সবাই একটু লাভ রিয়েক্ট কমেন্ট করো, যারা যারা পারছো লাভ রিয়েক্ট কমেন্ট করো, আর যারা পারো নাই তারা স্যাড রিয়েক্ট কমেন্ট করো। যারা যারা এটা সঠিক উত্তর, এটা সঠিক উত্তর, যারা যারা পারছো সবাই লাভ রিয়েক্ট কমেন্ট করো, আর যারা পারো নাই তারা স্যাড রিয়েক্ট কমেন্ট করো। যারা যারা পারছো লাভ রিয়েক্ট কমেন্ট, যারা পারো নাই স্যাড রিয়েক্ট কমেন্ট করো। ওকে ওকে, তাহলে স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারো। ওকে ফাইন, নিয়ে নাও 1 2 3। ওকে, এরপর আমরা আসি পরেরটাতে। পরে বলছে জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। জমি, জমি, একটু দেখো শব্দ ভাণ্ডারের ক্লাসটা আমাদের একটু করে নিও, যারা শব্দ ভাণ্ডারের ক্লাস করো নাই, তোমরা যদি চাও আমি শব্দ ভাণ্ডারের ক্লাস নিয়ে দিব। তোমরা যদি বলো ভাই আমার শব্দ ভাণ্ডারের ক্লাসের সমস্যা, যে কোনটা কোন ভাষা শব্দ পারি না, বুঝাই দেন, বুঝাই দিব। ওকে, এখন একটু আসি 4 নম্বর প্রশ্ন। বলছে জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, আরবি, সংস্কৃত, হিন্দি না ফার্সি। আরবি, সংস্কৃত, হিন্দি না ফার্সি, বলো তো জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। জমি জাম, জমি, জমি জাম, বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলো, যে এই জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, কোন ভাষা থেকে এসেছে, জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। জমি শব্দটি আরবি, সংস্কৃত, হিন্দি, ফার্সি। আরবি, সংস্কৃত, হিন্দি, ফার্সি। রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে। জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে। 4 নাম্বার এ লিখছ, 4 নাম্বার এ লিখছ। ক্লাস চাই, ইনশাল্লাহ ক্লাস চলবে। কারা কারা রেগুলার ক্লাস চাও, কারা কারা রেগুলার ক্লাস চাও। 4 নাম্বার এ আরবি, শিওর। আরবি বানানো তো ভুল লিখছো পার্থ। আর পার্থ তুমি জানো না ভাষা, ভাষার নাম, দেশ, জাতি, ভাষার নামের ক্ষেত্রে রস্বীকার হয়, বাকি সব জায়গায় দীর্ঘিকার হয়। হ্যাঁ, জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে।
জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জমিন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ওকে, এটা নিয়ে একটা কাহিনী আছে, আমি বলি, শোনো। এই জমি শব্দটা মূলত আসছে, একটু খেয়াল করো, জমি শব্দটা মূলত আসছে ফার্সি শব্দ, একটু খেয়াল করো, মূলত এটা একটু খেয়াল করো, এটা কিন্তু গুচ্ছতে আসছে, গত বছর পরীক্ষায় গুচ্ছতে আসছে। জমি শব্দটি আসছে মূলত ফার্সি শব্দ, একটু খেয়াল করো, ফার্সি শব্দ জমিন থেকে, কই থেকে? ফার্সি শব্দ জমিন থেকে, ফার্সি শব্দ জমিন থেকে আসছে। আর আরবি শব্দ একটু খেয়াল করো, আরবি শব্দ জমা, এই দুইটা মিলা মূলত হচ্ছে জমিন আর হচ্ছে জমা, এই দুইটা শব্দের সংমিশ্রণে মূলত জমিন শব্দটি তৈরি হয়েছে। দুইটা শব্দের সংমিশ্রণে কি হয়েছে? জমিন শব্দ তৈরি হয়েছে। তবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জমি শব্দটি এটা অনেক জায়গায় আছে, যদি বলা হয় উৎস, একটু খেয়াল করো, মূল উৎস, এই জমিন শব্দের মূল উৎস হচ্ছে ফার্সি শব্দ হচ্ছে জমিন, এবং আরেকটা উৎস হচ্ছে আরবি শব্দ জমা। ঠিক আছে, তাহলে দেখো এখানে জমিন আমাদের অগ্রাধিকার পায় কে? এখানে অগ্রাধিকার পাবে কে? এখানে অগ্রাধিকার পাবে ফার্সি। অগ্রাধিকার পাবে কে? ফার্সি। যারা ভুল উত্তর দিছো তারা সাবজেক্ট দাও। যারা আরবি দিছিলা তোমাদের উত্তরটা আংশিক সত্য, কিন্তু আমি পুরোপুরি সত্য নিতে পারি নাই, কারণ এটা বিগত বছরের প্রশ্ন, জিএসটিতে আসছে। জিএসটিতে রাইট অ্যান্সার নিছে ফার্সি, রাইট অ্যান্সার কি নিছে? ফার্সি, রাইট অ্যান্সার কি নিছে? ফার্সি। সবাই একটু কমেন্ট করো, আচ্ছা সবাই একটু কমেন্ট করো, সবার লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছ? সবাই একটু কমেন্ট করো, কাদের হয়েছে। যারা হয়েছে তারা লাভ রেক দিবা, আর যাদের হয় নাই তারা একটা স্ক্রিনশট নিয়ে সেট রেক দিবা। স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা ফার্সি শব্দ। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলো। যাদের হয়েছে তারা লাভ রেক দিবা, আর যাদের হয় নাই তারা সেট রেক কমেন্ট করো। ওকে, তাহলে আমি কিন্তু মিশাই ফেললাম 1 2 3। ওকে, এরপরে আসো 5 নাম্বারে বলছে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম এককে কি বলে। দেখো আমি কিন্তু একদম বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছি। বাছাইকৃত গুরুত্বপূর্ণ তথ্য, আজং বাজং তথ্য না, যেগুলোতে তোমরা কমেন্ট করতে পারবা সবগুলো সঠিক পারবা, ওগুলো কিন্তু না। এই প্রশ্নগুলো কিন্তু ওইরকম না, একটু জানাবেন প্লিজ। স্যার শব্দ ভান্ডারের ক্লাস ইউটিউবে আছে? ইউটিউবে শব্দ ভান্ডারের ক্লাস না থাকলেও আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি চাও লাইভ ক্লাস নিয়ে নেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সাদিয়া ছোয়া, ভাইয়াকে একটা নক দিও তো, ক্লাস রেজাল্ট কী হয়েছে একটু জানাও ভাইয়াকে। হ্যাঁ, যাই হয় রেজাল্টটা একটু জানাও। ছোয়া ক্লাসে আসো, দেখতে পাচ্ছি। ওকে, এখন একটু আসো, ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম এককে কি বলে। দেখো আমরা ভাষার ক্লাস করছিলাম, আমরা এইটা পড়ছি যে ভাষার ক্ষুদ্রতম একক কি, এটা পড়ছি। ভাষার ক্ষুদ্রতম একক কি, এটা পড়ছি। এটা কিন্তু আমরা পড়ছি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি বা বর্ণ। কিন্তু এখানে প্রশ্ন করছে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম এককের নাম কি। ভাষার অর্থযুক্ত বলছে কি, এখানে কি বলছে? ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম এককের নাম কি। এটা বিসিএস এর একটা প্রশ্ন, বিগত বছরে বিসিএস এ আসছে যে ভাষার
অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? অর্থযুক্ত, কথাটা মনে রেখো, অর্থযুক্ত। মির্জিকে ফাইনাল সাজেশন কি নতুন সংস্করণ বের হবে? না, বের হবে না, যেটা আছে এটাই নতুন। যদি লাগে আমার থেকে নিয়ে নিও, ঠিক আছে? ফেল, মায়ের দেওয়া দরকার ছোয়ারে, কি করছো আল্লাহ। তুমি নক দিও ভাইয়ের একটু। ওকে, তারপর একটু আসো। রূপমূল, রাইট অ্যান্সার কি? রূপমূল। দেখো, ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় রূপমূল। ক্ষুদ্রতম একককে কি বলা হয়? রূপমূল। আর ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ধ্বনি বা বর্ণ। আবার এই প্রশ্নটা এভাবে আসে, ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপাদান কি? ধ্বনি বা বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি বা বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি বা বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপাদান কি? মূল উপাদান ও ধ্বনি বা বর্ণ। যদি বলা হয় ভাষার বৃহত্তম একক কি? বৃহত্তম একক কি? ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। বৃহত্তম একক কি? বাক্য। বৃহত্তম একক কি? বাক্য। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ কি? মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কিন্তু যদি পরীক্ষা প্রশ্ন আসে, একটু লিখে রাখো, দ্রুত লিখে রাখো। ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হচ্ছে আবার শব্দ। ভাষার মৌলিক উপাদান কি? শব্দ। দেখো কতগুলো প্রশ্ন বলছি, গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। ভাষার মূল উপাদান কি? ধ্বনি বা বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি বা বর্ণ। ভাষার বৃহত্তম একক কি? ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। যদি বলা হয় ভাষার মৌলিক উপাদান কি? তখন হবে শব্দ। তিনটায় ভুল করছো পার্থ, যেগুলো ভুল করছো ভাই স্ক্রিনশট দিয়ে মুখস্থ করো। এই ক্লাসগুলো যে নিব সবগুলো বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমার গুচ্ছ এবং রাবিতে আসতে পারে, এইরকম সম্ভাব্য প্রশ্ন কিন্তু আলোচনা করতেছি। সো ভালো করে যদি পড়ো, এখান থেকে কমন পাবা। ইভেন আমি ক্লাসে যে আগর বাগর জিনিসগুলো লিখবো, উল্টাপাল্টা জিনিস লিখবো, এগুলো একটু নোট করো, এগুলো থেকেই কমন আসবে, ঠিক আছে? ওকে, এই সবার লেখা হয়েছে বা স্ক্রিনশট নাও। আমি বোর্ড থেকে সরে গেলাম, সবাই একটু স্ক্রিনশট নাও বা লিখে নাও। লিখতে সময় লাগবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। সবার কি নোট ডান? স্ক্রিনশট নেওয়া বা নোট ডান হয়েছে কিনা? যদি নোট ডান হয় লিখবা NDC। আমার ক্লাসে সংক্ষিপ্ত ব্যবহার করো একটু। NDC মানে হচ্ছে নোট ডান অ্যান্ড ক্লিয়ার। NDC মনে রাখবে, NDC মানে হচ্ছে নোট ডান অ্যান্ড ক্লিয়ার। ওকে, দ্রুত। তাহলে 5 নাম্বারটা রাইট অ্যান্সার কি হবে? ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম এককের নাম কি? রূপমূল। ভাষার কি বলছি? অর্থযুক্ত ক্ষুদ্রতম এককের নাম কি? রূপমূল। NDC। ওকে, একজন কিন্তু কমেন্ট করে ফেলছে। আর বাকিদের কি অবস্থা? নোট করছি। ওকে, ফাইন। তার মানে মোটামুটি সবাই নোট করছো। ওকে, এখন একটু আসি পরেরটাতে। দেখো 6 নম্বরে কি বলছে? প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, কোন কারকে কোন বিভক্তি? প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, কোন কারকে কোন বিভক্তি? দ্রুত কমেন্ট করো। যাও, আন্ডারলাইন করে দিব। নাও, আন্ডারলাইন করে দিচ্ছি। নাও, প্রভাতে যাও, আন্ডারলাইন করে দিছি। এটা কোন কারকে কোন বিভক্তি? তোমাদের তো সহজ করে দেওয়া লাগে। কোন কারকে কোন বিভক্তি? দ্রুত কমেন্ট করো। কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? 6 কোন কারকে কোন বিভক্তি?
প্রচুর শীত, শুধু তাকিয়ে আছি, তাকাই থাকো, কমেন্ট করো আর তাকাই থাকো, কোনো সমস্যা নাই। তাকাই থাকলে মুখস্থ করবা, আমার সাথে 70 বার করে চিল্লাবা, মুখস্থ হয়ে যাবে, ক্লাসে মুখস্থ হয়ে যাবে। যত বড় ভাই, যত ভাইয়ের ক্লাস আছে সব ক্লাস শেষে রাত 11টায় আসবা। রাত 11টায় আমার ক্লাস, প্রতিদিন রাত 11টায়, প্রতিদিন রাত 11টায়। যদি মারা না যাই আর অসুস্থ না হই, প্রতিদিন রাত 11টায় ক্লাস চলবে। ওকে, এটা কি হবে? অধিকরণের সপ্তমী। একটু খেয়াল করো, এখানে কি বলছে? প্রভাতে। এখানে কি বলছে? এটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? নির্দিষ্ট সময়। কি বোঝাচ্ছে? সময়। সময়। আমরা জানি যদি বলতো প্রভাতে উঠিল না, প্রভাত থেকে উঠিল বা প্রভাত সকাল থেকে সূর্য উঠল, তাহলে যদি কন্টিনিউয়াস থাকতো বা চলমান থাকতো তাহলে হয়তো অপাদান। তাহলে কি হইতো? অপাদান। অপাদান। ঠিক আছে, একটু খেয়াল রাখবা, অপাদান। তাহলে কি হইতো? অপাদান। তাহলে কি হইতো? অপাদান। আমি কি বলছি? চলমান, কন্টিনিউয়াস থাকলে হবে অপাদান। আর যদি স্থির বুঝায়, কি বুঝায়? নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় স্থির বুঝায়, স্থির বুঝায়, স্থির বুঝায়। অথবা যদি বুঝায় কখন থেকে, কখন, কখন, কোথায়, স্থির কখন কোথায়, এগুলো যদি নির্দেশ করে তখন সেটা কি হবে? তখন সেটা হবে অধিকরণ। তখন কি এটা হবে? অধিকরণ। যেমন আমরা বললাম, আমরা বলতে পারি চোখে পানি পড়ে। চোখে পানি পড়ে, তাহলে কোথায় পানি পড়ে? চোখে। তার মানে নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে। তাহলে আমরা বলছি স্থান, স্থান, স্থির। স্থির মানে কোনো কিছু স্থায়ী আছে। কখন, কোথায় দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাই তখন সেটা কি হবে? সেটা হবে অধিকরণ কারক। কখন উঠিল? কখন, কখন উঠিল? বলছে প্রভাতে উঠিল। কখন উঠিল? প্রভাতে উঠিল। তাহলে কখন যদি হয় তাহলে হবে অধিকরণ। আর যদি হয়তো কখন থেকে, কখন থেকে, সকাল থেকে, যদি বলতো কোথা থেকে, কোথা থেকে, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বা চলমান বুঝাইলেই কি সেটা হবে অপাদান। সেটা কি হবে? অপাদান। কন্টিনিউয়াস বুঝাইলে হবে অপাদান, আর কন্টিনিউয়াস না হইলে, স্থির বুঝাইলে সেটা হবে অধিকরণ। যেমন আছে পরীক্ষার প্রশ্ন আসে, তিলে তৈল আছে, 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 কোথায় আছে? কোথায় আছে? তিলে আছে। কোথায় আছে? তিলে আছে। পুকুরে মাছ আছে। কোথায় আছে? পুকুরে আছে। কোথায় আছে? পুকুরে আছে। কোথায় আছে? পুকুরে আছে। সকালে পরীক্ষা। কখন পরীক্ষা? সকালে পরীক্ষা। কখন পরীক্ষা? সকালে পরীক্ষা। কখন পরীক্ষা? সকালে পরীক্ষা। শুক্রবার ক্লাস বন্ধ। কখন বন্ধ? শুক্রবার বন্ধ। তাহলে এগুলো হচ্ছে অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। যখন বলবে তিলে তৈল হয়, তিলে তৈল হয়, হয়, তাহলে এটা কি? মাইনাস হয়েছে, বিচ্যুতি হয়েছে। কোথা থেকে হয়? তিল থেকে হয়। কোথা থেকে হয়? তিল থেকে হয়। কোথা থেকে হয়? তিল থেকে হয়। শুক্রবার থেকে কলেজ বন্ধ। কবে থেকে? কখন থেকে বন্ধ? শুক্রবার থেকে বন্ধ। সকাল থেকে ক্লাস শুরু। কখন থেকে ক্লাস শুরু? সকাল থেকে ক্লাস শুরু। কখন থেকে ক্লাস শুরু? রাত 11টা থেকে ক্লাস শুরু। কোথায় ক্লাস? শিখা পেজে ক্লাস। কোথায় ক্লাস? শিখা পেজে ক্লাস। অধিকরণ কারক। কখন থেকে ক্লাস? 11টা থেকে ক্লাস। অপাদান কারক। জাস্ট মনে রাখবা, কন্টিনিউয়াস হইলে, কন্টিনিউয়াস হইলে, চলমান হইলে, ভয় বুঝাইলে, কোনো ভয় বুঝাইলে তাহলে হবে অপাদান। যদি বলে কোনো বিষয় বুঝালে, বিষয় বুঝালে, স্থির অবস্থা বুঝালে, কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে, নির্দিষ্ট স্থানের নাম হইলে সেটা হবে অধিকরণ কারক। এখন বলছে প্রভাতে, প্রভাতে। তাহলে এখানে প্রভাতের সাথে দেখো প্রভাত যোগ, এখানে কি বিভক্তি আছে? এ বিভক্তি আছে। আর আমরা জানি যে এই সপ্তমীতে কি থাকে? এ অন্তস্থীয় এবং তে, এই তিনটা বিভক্তি কই থাকে? এই তিনটা বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি। এ অন্তস্থীয়তে সপ্তমী বিভক্তি। তার মানে রাইট অ্যান্সার কি? অপাদান, সরি অধিকরণ। রাইট অ্যান্সার কি? অধিকরণ। যদি কারো স্ক্রিনশট দেওয়ার থাকে স্ক্রিনশট দিয়ে নাও, দ্রুত দাও, দ্রুত দ্রুত। তিলে, তিল থেকে তৈল হয়, তাহলে তিল কি কারক? তিল হচ্ছে অপাদান কারক, কারণ এখান থেকে তিল চিপড়ে বাইর করছে।
ঠিক আছে? হ্যাঁ ভাই, 10 তারিখ সকালে আমার পরীক্ষা। 10 তারিখ, হ্যাঁ 10 তারিখের আগ পর্যন্ত ক্লাস চলবে, প্রতিদিনই ক্লাস চলবে। যেদিন জাস্ট পরীক্ষা আছে ওই দিন জাস্ট বন্ধ থাকবে, এছাড়া এর আগের দিন বন্ধ থাকবে, এছাড়া প্রতিদিন ক্লাস চলবে। যদি তোমরা এরকম উপস্থিত থাকো, সবাই যদি আমাকে কথা দাও যে ক্লাস করবা, তোমাদের জন্য আমি এত পরিশ্রম করবো, তোমরা যদি ক্লাস না করো তাহলে কেমনে হবে বলো? ওকে, স্ক্রিনশট ডান? বাচ্চারা স্ক্রিনশট ডান? ওকে ফাইন। এরপরে আসি, দেখো বলছে তামার বিষ অর্থ কি? তামার বিষ অর্থ কি? কমেন্ট করো। তামার বিষ, 7 নম্বর প্রশ্ন, তামার বিষ অর্থ কি? 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 বাহ, এটা সবাই দেখি পারতেছ। কমেন্ট করো, কমেন্ট করো, দেখি দ্রুত কমেন্ট করো। তামার বিষ অর্থ কি? 10 তারিখ পরীক্ষা, যা দোয়া করে দিছি। কি শুরু করছে? 10 তারিখ পরীক্ষা, 2টা পরীক্ষা, যাও পরীক্ষা, দোয়া করে দিছি, যাও ভালো করবা, ক্লাস করো এখন। 10 10, বাহ সবাই পারে, সবাই পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া, অভিনন্দন। তোমরা সবাই পারছো, এটা সবাই পারছো। তামার বিষ কি? তামার বিষ হচ্ছে অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব। রাইট অ্যান্সার, অর্থের কুপ্রভাব। বাহ, তোমরা পারছো তো। ওকে, এরপরটা আসি। এরপরটা বলছে যুদ্ধ করতে ইচ্ছুক, যুদ্ধ করতে ইচ্ছুক, এটা রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। আমি 1 মিনিটের জন্য আসতেছি, সবাই একটু কমেন্ট করো রাইট অ্যান্সার কি হবে।
রাইট অ্যান্সার কি দিছ? যুদ্ধ করার ইচ্ছা কি হবে? কি হবে বলো? যুদ্ধ করার ইচ্ছা কি হবে? এটা কি হবে? কি হবে? স্যার কই? এই যে স্যার চলে আসছে। এটা হবে রাইট অ্যান্সার হবে জুজুৎসু। জুজুৎসু। একটু এগুলো নোট করে, এগুলো আনকমন। হ্যাঁ, এগুলো আনকমন, এগুলো ভুল করো তোমরা, এগুলো রাইট অ্যান্সার ভুল করো তোমরা। দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত। রাইট অ্যান্সার কি? ওকে, এরপরের প্রশ্ন আসি। বলছে অনুপাজুরে শব্দের অর্থ কি? অনুপাজুরে শব্দের অর্থ কি? একটু খেয়াল করি, অনুপাজুরে শব্দের অর্থ কি? অনুপাজুরে শব্দের অর্থ কি? অনুপাজুরে, অনুপাজুরে, অনুপাজুরে শব্দের অর্থ কি? অনুপাজুরে শব্দের অর্থ কি? সবাই একটু বলো। 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অনুপাজুরে। অনুপাজুরে শব্দের অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। অনুপাজুরে শব্দের অর্থ কি? মন্দ ভাগ্য। অনুপাজুরে শব্দের অর্থ হচ্ছে মন্দ ভাগ্য, মন্দ ভাগ্য। অনুপাজুরে শব্দের অর্থ কি? মন্দ ভাগ্য। অনুপাজুরে শব্দের অর্থ কি? মন্দ ভাগ্য, মন্দ ভাগ্য। অনুপাজুরে শব্দের অর্থ কি? আমার ফ্যামিলি সবাই মিলে ক্লাস করতেছ? থ্যাংক ইউ ভাইয়া। ফ্যামিলি না, তুমি ভালো করে ক্লাসটা করো, কারণ চান্স তোমার দরকার। তুমি চান্স না পেলে তোমার ফ্যামিলি শুদ্ধ কিন্তু বকা দিবে, ঠিক আছে? আমারও বকা দিবে। সো ভালো করে পড়ো। অনুপাজুরে শব্দের অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। ওকে, মন্দ ভাগ্য। এরপরে আসো, বলছে বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট উপাধিটি কার? উপাধিতে ভূষিত হয়েছেন কে? সাহিত্য সম্রাট। বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে বলো? বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে? দেখো, প্রমথ চৌধুরী, তাকে কি বলা হয়? তাকে বাংলা সাহিত্যে বীরবল বলা হয়। কি বলা হয় বলো তো? তাকে কি বলা হয় বাংলা সাহিত্যে? কি বলা হয় তাকে? কি বলা হয় বলো? প্রমথ চৌধুরীকে বাংলা সাহিত্যে কি বলা হয়? তা প্রমথ চৌধুরীকে কি বলা হয়? বীরবল। কি বলা হয়? বীরবল। একটু বলো তো কি বলা হয়? বীরবল। প্রমথ চৌধুরীর নাম হচ্ছে বীরবল, বীরবল। দেখো, এরপর একটু খেয়াল করো, আমাদের এই সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলীকে কি বলা হয়? তা সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম ছিল সত্যপীর। সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম কি ছিল? সত্যপীর। এই দেখো, এটা হচ্ছে ছদ্মনাম। সত্যপীর ছিল কে? সত্যপীর ছিল আমাদের এই সৈয়দ মুস্তফা আলী। তার নাম কি ছিল? সত্যপীর। তার আরও একটা নাম ছিল, কি? উমর খৈয়াম। তার আরও একটা ছদ্মনাম ছিল উমর খৈয়াম। উমর খৈয়াম। তার আরও একটা ছদ্মনাম কি ছিল? তার আরও একটা ছদ্মনাম ছিল ওমর খৈয়াম। তার আরও একটা ছদ্মনাম ছিল উমর, এটাতে ইরেজারও নাই, একটা সমস্যা। তার আরেকটা ছদ্মনাম ছিল উমর খৈয়াম। তার একটা ছদ্মনাম কি ছিল? উমর খৈয়াম। আরও ছদ্মনাম ছিল, তাকে বলা হতো রম্য রচনার রাজপুত্র। এই সৈয়দ মুস্তফা আলীকে কি বলা হতো? রম্য রচনার রাজপুত্র। রম্য রচনার রাজপুত্র বলা হতো কাকে? রম্য রচনার রাজপুত্র বলা হতো সৈয়দ মুস্তফা আলীকে। ঠিক আছে, সৈয়দ মুস্তফা আলীকে কি বলা হতো? রম্য রচনার রাজপুত্র। রম্য রচনার রাজপুত্র বলা হতো এই সৈয়দ মুস্তফা আলীকে। তার ছদ্মনাম কি? তার ছদ্মনাম ছিল সত্যপীর এবং ওমর খৈয়াম। সত্যপীর এবং ওমর খৈয়াম ছিল এই সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম। আর তাকে বলা হতো কি? তার খেতাব ছিল রম্য রচনার রাজপুত্র। রম্য রচনার রাজপুত্র বলা হয় এই সৈয়দ মুস্তফা আলীকে। এরপর আসো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্রকে কি বলা হয়? ঈশ্বরচন্দ্র, তার নাম ঈশ্বরচন্দ্র, তার বিখ্যাত উপাধি ছিল কি? তার উপাধি ছিল বিদ্যাসাগর। তার উপাধি কি ছিল? বিদ্যাসাগর। সংস্কৃত কলেজে থাকাকালীন তাকে এই বিদ্যাসাগর উপাধিটি দেওয়া হয়।
এখন আসি আমাদের প্রশ্নে, বলছে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট উপাধি কাকে দেওয়া হয়? তাহলে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছে কাকে? বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাহলে 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন 4। যদি কেউ পারো তাহলে সবাই যাদের যাদের হয়েছে তারা একটু লাভ রিয়েক্ট দাও, যাদের হয়েছে লাভ রিয়েক্ট দাও, আর যাদের হয় নাই স্যাড রিয়েক্ট দাও। ঠিক আছে, যাদের হয় নাই স্যাড রিয়েক্ট দাও, যাদের হয় নাই স্যাড রিয়েক্ট, যাদের হয়েছে লাভ রিয়েক্ট দাও, দিয়ে একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ রম্য রচনার রাজপুত্র বলা হয় কাকে? রম্য রচনার রাজপুত্র বলা হয় সৈয়দ মুস্তফা আলীকে। ওমর খৈয়াম এবং সত্যপীর বলা হয় কাকে? ওমর খৈয়াম এবং সত্যপীর ছদ্মনাম হচ্ছে এই সৈয়দ মুস্তফা আলীর। আর প্রমোদ চৌধুরীকে কি বলা হয়? প্রমোদ চৌধুরীকে বলা হয় বীরবল। বীরবল কি বলা হয়? বীরবল। ওকে, এরপরের প্রশ্নে যাই আমরা। বলছে বাংলা ভাষায় পূর্ববর্তী স্তরের নাম কি? বাংলা ভাষার পূর্বের স্তরের নাম কি? বাংলা ভাষার পূর্বের স্তরের নাম কি? বাংলা ভাষার পূর্ব স্তরের নাম কি? আমরা জানি বাংলা ভাষাটা আসছে কোথা থেকে? বঙ্গকামরূপী ভাষা থেকে। বঙ্গকামরূপী ভাষা আসছে কই থেকে? বঙ্গকামরূপী ভাষা আসছে অপভ্রংশ ভাষা থেকে। একটু খেয়াল করি, আমাদের ভাষার যদি আমি ধরি, পৃথিবীতে ভাষাবংশ কয়টি? পৃথিবীতে ভাষাবংশ হচ্ছে 26টি। তার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের হচ্ছে আমরা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আমরা। এই ভাষা বংশের দুইটা শাখা ছিল, একটা হচ্ছে কেন্তুম, আর একটা ছিল শতম। আরেকটা ছিল কি? শতম। এই শতম শাখার মধ্যে ভাষা ছিল মনে করো এশীয় অঞ্চলের ভাষাগুলো। ঠিক আছে, তো এশীয় অঞ্চলে কি ছিল? আরেকটা ছিল ভারতীয় ভাষা। কি ছিল? ভারতীয় ভাষা। এই ভারতীয় ভাষা থেকে পরবর্তী হচ্ছে ভারতীয় ভাষা, এখানে ভারতীয় ভাষারা আর্যরা দখল করে নেয়, তার মানে আর্য ভারতীয় ভাষা। ভারতীয় থেকে আসে আর্য ভারতীয় ভাষা। এই আর্য ভারতীয় থেকে দুইটা ভাষা আসে, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে প্রাকৃত। এই প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে সাধারণ। প্রাকৃত শব্দের অর্থ কি? সাধারণ। এই সাধারণ মানুষ এই প্রাকৃত ভাষায় কথা বলতো, আর সংস্কৃত ভাষা ছিল লিখার ভাষা। এই প্রাকৃত ভাষা থেকে পরবর্তীতে আসে গৌড়ীয় প্রাকৃত, আর একটা হচ্ছে মাগধী প্রাকৃত। একটু খেয়াল করো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের বাংলা ভাষার উৎপত্তি আছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি আছে গৌড়ীয় প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি আছে কোথা থেকে? বাংলা ভাষার উৎপত্তি আছে এই মাগধী প্রাকৃত থেকে। পরবর্তীতে দুইটা ভাষা থেকে নতুন একটা ভাষা হয়। কি ভাষা তৈরি হয়? অপভ্রংশ ভাষা। এই অপভ্রংশ ভাষা থেকে পরবর্তীতে আসে বঙ্গকামরূপী। ঠিক আছে, এই বঙ্গকামরূপী থেকে পরবর্তীতে বাংলা, অসমিয়া এই ভাষাগুলো আসে। বাংলা, তারপর হচ্ছে অসমিয়া, উড়িয়া এই ভাষাগুলো আসে। ঠিক আছে, তো মূলত বাংলা ভাষার পূর্ববর্তী স্তর কি? বাংলা ভাষার পূর্ববর্তী স্তর জানি আমরা বঙ্গকামরূপী। আবার এই বাংলা ভাষা কার কাছে ঋণী? পরীক্ষা প্রশ্ন আসে বাংলা ভাষা সরাসরি এসেছে কোন ভাষা থেকে? বাংলা ভাষা সরাসরি আসছে বঙ্গকামরূপী থেকে। যদি বলা হয় বাংলা ভাষা কার কাছে ঋণী? ঋণী হচ্ছে অপভ্রংশ ভাষার কাছে। তাহলে বাংলা ভাষা ঋণী কার কাছে? বাংলা ভাষা ঋণী হচ্ছে এই অপভ্রংশ ভাষার কাছে। যদি বলা হয় বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? তাহলে হবে এই অপভ্রংশ ভাষা। তার মানে 11 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 11 নম্বর রাইট অ্যান্সার হবে অপশন ঘ। ঠিক আছে, সবাই লিখছো? ওকে, ফাইন। এরপরের প্রশ্ন আসি আমরা। দেখো, বলছে সাবান শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সাবান শব্দটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? সাবান শব্দটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? একটু খেয়াল করো। সাবান, দেখো সাবান, তারপর হচ্ছে বালতি, পেরেক, পেঁপে, আনারস, আলপিন, এগুলো কি শব্দ? বলো তো দেখি, এগুলো কি শব্দ? সবাই একটু কমেন্ট করবা। সাবান শব্দটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে? সাবান, দ্রুত একটু কমেন্ট করো। সাবান শব্দটি বাংলা এসেছে কোন ভাষা থেকে? ইংরাজি, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ। এটা রাইট অ্যান্সার কি হবে? বলো দেখি রাইট অ্যান্সার কি হবে?
12 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 12 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 12 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সাবান কোন ভাষার শব্দ? যদি না পারো তারা আজকের পর থেকে সাবান দিয়ে গোসল করবা না, শাওয়ার জেল দিয়ে গোসল করবা। সাবান কোন ভাষার শব্দ? সাবান কোন ভাষার শব্দ? মুনমুন লিখেছে ডি, ওপি লিখেছে ডি, ইসরাত জাহান ডি, আফরিন লিখেছে পর্তুগিজ, উর্মি লিখেছে পর্তুগিজ। কিন্তু আর বাকিরা কই? সবাই কমেন্ট করো। পর্তুগিজ রিনি RTN লিখেছে ডি, প্রিয়া লিখেছে ডি, স্বপ্ন লিখেছে ডি, মনীষা আক্তার লিখেছে ডি, তাসনিয়া লিখেছে পর্তুগিজ, হিয়া লিখেছে ডি, তাসনিয়া পর্তুগিজ, SK সরকার লিখেছে পর্তুগিজ, হৃদয় আচ্ছা রাদিয়া হৃদয়, ওকে ঠিক আছে পর্তুগিজ। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাসনিয়া লিখেছে পর্তুগিজ, ওকে ঠিক আছে। যারা লিখছো তারা সাবান দিয়ে গোসল করবা, যারা কমেন্ট করো নাই তারা সাবান দিয়ে গোসল করবে না, তারা শাওয়ার জেল দিয়ে গোসল করবা। ওকে তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে পর্তুগিজ। রাইট অ্যান্সার কি? পর্তুগিজ। ওকে, এরপর আসি, অভিধানের ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? অভিধানের ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? এই অভিধান থেকে প্রশ্ন আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় রেগুলার প্রশ্ন করে অভিধান থেকে রেগুলার প্রশ্ন করে। একটু বলো তো, এটা একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। বলছে অভিধানের শব্দগুচ্ছর মধ্যে ক্রমে সাজানো আছে এইখানে কোনটা? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? একটু ভাইবা চিন্তা উত্তর দাও। রাইট অ্যান্সার কি হবে? 13 নম্বর রাইট অ্যান্সার কি হবে? না বুঝা উত্তর দিও না, অভিধানের উত্তর একটু বুঝা খাতা কলম নিয়ে উত্তর দাও। 13 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 13 নম্বর রাইট অ্যান্সার কি হবে? ওকে দেখো, 13 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে এখানে অভিধানিক অনুক্রম থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এই অভিধান শিখতে গেলে আমাদের দুটা জিনিস শিখতে হবে। 1 নম্বরে শিখতে হবে আমাদের শব্দ বিশ্লেষণ। 2 নম্বরে শিখতে হবে এই অভিধানে বর্ণের ক্রম। আভিধানিক মানে অভিধানে সব বর্ণগুলো কিভাবে সাজানো আছে, এই দুইটা জিনিস শিখতে হবে। 1 নম্বর শিখতে হবে শব্দ বিশ্লেষণ, আর একটা শিখতে হবে অভিধানিক সব বর্ণের ক্রম। শব্দের বিশ্লেষণটা কি? শব্দের বিশ্লেষণটা হচ্ছে এইভাবে, স্বরবর্ণ থাকলে যেমন অ আছে, অ দিলাম, অনুস্বর আছে, অনুস্বর দিলাম, এরপর কি আছে, স আছে, স দিলাম, ঠিক আছে। বা সয়ের শেষে আমরা এটা স, অ উচ্চারণ হচ্ছে, দিলাম স অ আছে। অকাল, তাহলে অ দিব, আমরা অ দিব। এরপর কি আছে, কাল। যদি ব্যঞ্জন বর্ণ যদি থাকে, ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে তাহলে কারের পূর্ণরূপ দিব, আর কার না থাকলে সেখানে অ বসাবো, ঠিক আছে। এই যেমন শয়ের সাথে কার নাই তাই অ বসাইছি। যেমন অকাল শব্দে দেখো ল আছে, কিন্তু ল এর সাথে কোনো কার নাই, তার মানে এখানে কি হবে, একটা অ হবে। জাস্ট এতটুকুই। আর দেখো যুক্ত বর্ণ থাকলে কি করব? যুক্ত বর্ণ থাকলে আগে যুক্ত বর্ণ ভাঙবো, যুক্ত বর্ণ ভাঙার পর যদি ব্যঞ্জনের পর যদি কার থাকে তাহলে কার দিব, আর কার না থাকলে অ দিব। যেমন অঙ্ক, তাহলে অ অনুস্বর অং,
তারপর আছে ক। এখন ক এর সাথে কি কোনো কার আছে? নাই, এখানে একটা অ দিব এভাবে, ঠিক আছে, এইভাবে। যেমন দেখো এখানে একটু খেয়াল করি, এখানে আছে কাজ কাজ কুসুম, কাজ কাজ কুসুম। এই বর্ণগুলো ভাঙবো কিভাবে? দেখো কাজ আছে, তো কাজকে আমরা ভাঙবো কিভাবে? কাজকে ভাঙবো এভাবে, আছে কি ক আছে, ক এর সাথে কি আছে? আকার আছে, দিলাম আকার, আয়ের পূর্ণরূপ। জ আছে, দিলাম জ। এখন জ এর সাথে দেখো তো ব্যঞ্জন বর্ণ, জ এর সাথে কোনো কার আছে? নাই, কার না থাকলে সেখানে কি হবে? অ হবে। আর যদি কার থাকে তাহলে তার পূর্ণরূপ হবে। আর যদি যুক্ত বর্ণ থাকে, আগে যুক্ত বর্ণ ভাঙবো, তারপরে আমরা কার থাকলে কার বসাবো, কার না থাকলে আমরা অ দিব, ঠিক আছে। তাহলে একটু দেখি, কাজ শব্দটা ভাঙলাম, তারপর আছে কাজ, কি আছে? কাজ। তাহলে কাজ শব্দ ভাঙলে কি হয়? ক আছে, ক এর সাথে কি আছে? আকার আছে, দিলাম আকার। তারপর কি আছে? চ আছে, চ আছে, দিলাম চ, দিলাম চ। এরপর একটু খেয়াল করি, আর কিছু আছে? আকার ও শিকার আছে? নাই, তার মানে এখানে অ হবে, ঠিক আছে। এরপর আসে কুসুম, আছে কি? কুসুম। তাহলে কুসুম শব্দটা ভাঙলে কি হয়? কুসুম, কুসুম। তাহলে ক আছে, দিলাম ক। এরপর কি আছে? রস্যুকার আছে, রস্যুকার মানে হচ্ছে রসাউ, ঠিক আছে। স আছে, দিলাম স, স এর সাথে কি আছে? রস্যুকার আছে, দিলাম রসাউ। আর আছে ম, ম এর সাথে কিছু নাই, তাই আমরা ম এর সাথে একটা অ দিব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সব বর্ণ বিশ্লেষণ। দেখো এখানে ক আছে, ক আছে, ক আছে, এখানে সরেয়া সরেয়া রসাউ, তার মানে সরেয়া আগে হয়, রসাউ পরে হয়, কোনো সমস্যা নেই। জ চ স, চ আগে হয়, চ ছ জ, তার মানে এইটা 1 নাম্বার। অফকোর্স এটা ভুল আছে, হওয়ার কথা ছিল 1 2 3, সিরিয়াল হওয়ার কথা ছিল 1 2 3, কিন্তু এইটা হয়ে গেছে 1 নাম্বার। এটা অভিধানে সবার প্রথমে পাওয়া যায়, তার মানে এটা হবে না। এইভাবে আমরা বের করব, ওকে। আমরা একটু খেয়াল করি, প্রথম থেকে আমরা একটু খেয়াল করি কিভাবে বের করব। দেখো এই যে অভিধানের ক্রমটা হচ্ছে এটা, অভিধানের ক্রমটা হচ্ছে এই যে এইটা, অভিধানিক ক্রমটা হচ্ছে এইটা। সারছে গো সারছে, এখানে তো বর্ণ জায়গা হচ্ছে না। দেখো আমাদের স্বরবর্ণগুলো কিভাবে আছে, দেখো স্বরবর্ণগুলো আছে স্বর স্বরে, একটু খেয়াল করো, স্বর স্বরে রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘ রি, এ ওই ও ঔ, ঠিক আছে। এরপর আছে ক খ গ ঘ ও, চ ছ জ জ ইয়, তারপর আছে ট ঠ ড ড মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম, জ র ল তালবশ দন্তস্ব মূর্ধন্যস্ব হ, তালবশ মূর্ধন্যস্ব দন্তস্ব হ। এরপর আছে ডয় শূন্য র, ডয় শূন্য র খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। কিন্তু আমাদের অভিধানে কি বলছে? অভিধানে বলছে যে এই যে দেখো এই 3টা বর্ণ, এই 3টা হচ্ছে পরাশ্রীয় বর্ণ। এই 3টা বর্ণ কি? পরাশ্রীয় বর্ণ, এগুলো ভয় পায়, ভীতু, ঠিক আছে, এগুলো হচ্ছে পরাশ্রীয় বর্ণ। এই পরাশ্রীয় বর্ণগুলোকে কই দিতে হবে? পরাশ্রীয় বর্ণগুলোকে দিতে হবে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝখানে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝখানে। দেখো এই যে স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝখানে আমরা এই শেষের পরাশ্রীয় 3টা বর্ণ, এই 3টাকে বলা হয় পরাশ্রীয় বর্ণ। পরাশ্রীয় বর্ণগুলো কোথায় হবে? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝখানে হবে, ঠিক আছে। তারপরে একটু আসো, দেখো এখানে কয়ের সাথে কি হবে? কয়ের পরে ক্ষীয় হয়, কয়ের পরে কি হয়? ক্ষীয় হয়। দেখো ডয়ের মতো দেখতে এর জন্য ডয় বিন্দু র, ঢর মতো দেখতে এর জন্য ঢয় বিন্দু র, তাহলে এই 2টা বর্ণ এখানে পরিবর্তন হয়েছে। এরপরে দেখো তয়ের সাথে কি হবে? তয়ের সাথে হবে খণ্ডত্ব, তয়ের সাথে কি হবে? খণ্ডত্ব, তয়ের সাথে কি হবে? খণ্ডত্ব। এই হচ্ছে আমাদের পরিবর্তন। এছাড়া বাকি কোনো জায়গায় পরিবর্তন তেমন গুরুত্ব, অন্তস্থীয় জয়ের সাথে জ হবে, এই জাস্ট এইখানে একটু পরিবর্তন, এছাড়া পরিবর্তন নাই। তাহলে দেখো আমাদের অভিধানের শেষ বর্ণ, পরীক্ষা একবার প্রশ্ন আসছে অভিধানের শেষ বর্ণ কি? মনে রাখবা অভিধানের শুরুর বর্ণ হচ্ছে অ, শুরুর বর্ণ হচ্ছে অ এবং শেষ বর্ণ হচ্ছে হ। কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণে আমাদের যে 49টা বর্ণ আছে, 49টা যে বর্ণ আছে, এই যে বর্ণমালায় যে বর্ণগুলো আছে 50টা, আমরা 50টা বর্ণ বলি। এই 50টা বর্ণের মধ্যে 11টা হচ্ছে স্বরবর্ণ শুরুতে, এরপরে হচ্ছে 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ শেষে। এই হচ্ছে আমাদের 50টা বর্ণ, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কি করি? আমরা অভিধানের শুরুটা করি কি দিয়ে? অ দিয়ে শুরুটা করলেও কিন্তু শেষ বর্ণ হয় হ, শেষ বর্ণ হয় কি? হ। কারণ আমরা জানি ডয় বিন্দু র কোথায় চলে আসবে? এই ডয় বিন্দু রটা আসবে এই ডয়ের সাথে, ঠিক আছে। আর ঢ কোথায় আসবে? ঢ আসবে এইখানে। আর এখানে অন্তস্থীয় কোথায় আসবে? অন্তস্থীয় আসবে এইখানে। আর এই খণ্ডত্ব কোথায় আসবে? খণ্ডত্ব আসবে তয়ের এখানে। তার মানে অভিধানের শেষ বর্ণ কোথায়? অভিধানের শেষ বর্ণ হচ্ছে হ। অভিধানের শেষ বর্ণ কই? হ। পরীক্ষা একবার প্রশ্ন আসছে
যে রয়ের অবস্থান কোথায়, রয়ের অবস্থান হচ্ছে জয়ের পরে, রয়ের অবস্থান কই, জয়ের পরে জ, এরপর হচ্ছে অন্তস্তীয় জ, এরপর র, এরপর ল, ঠিক আছে। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে রয়ের অবস্থান কোথায়, তাহলে কি হবে, লয়ের আগে, লয়ের আগে। খণ্ডত্বর অবস্থান কোথায়, তয়ের পরে থয়ের আগে। ডয়ের অবস্থান কোথায়, এগুলো অবস্থানগুলো একটু দেখে রাখো। ক্ষিয়ের অবস্থান কোথায়, ক্ষিয়ের অবস্থান হচ্ছে কয়ের পরে, ক্ষিয়ের অবস্থান কোথায়, কয়ের পরে। তার মানে আমরা এই সিরিয়ালটা জানলাম, শুরুতে কি জানলাম, সিরিয়ালটা জানলাম, সিরিয়ালটা জানলাম। রিদি তোমার নাম, ওকে ঠিক আছে। একটু এদিকে আসো, ক্লাসে মনোযোগ দাও। এখন একটু খেয়াল করো, আমরা অভিধানের সিরিয়ালটা জানলাম, অভিধানের সিরিয়ালটা জানলাম। এখন একটু দেখি এখানে আছে অংশ, অকাল, অঙ্ক, এগুলোর মধ্যে সিরিয়ালে কে আছে, সিরিয়ালি কে আছে। ওকে, দীর্ঘ, দেহ, দৃশ্য, আমরা জানি এটা হবে না। আমাদের কথা হচ্ছে এখানে বলছে অভিধানে আমাকে 1 2 3 এভাবে সিরিয়ালে দেখাইতে হবে, এভাবে সিরিয়ালে শব্দগুলো সাজানো আছে এরকম দেখাইতে হবে। দেখো দীর্ঘ, এই দীর্ঘ শব্দটাকে ভাঙলে কি হয়, দীর্ঘ শব্দটাকে বাংলা আছে দ আছে, দয়ের সাথে কি আছে, দীর্ঘিকার আছে, দীর্ঘিকার। তার মানে দীর্ঘিকার মানে কি, দীর্ঘিকার মানে হচ্ছে দীর্ঘই, দীর্ঘিকার মানে হচ্ছে এই দীর্ঘই। তারপর কি আছে, ঘ আছে, ঘ, ঘয়ের সাথে কি আছে, রেফ আছে, রেফ থাকলে মনে রাখবা সবার আগে হয়, রেফ আগে হয়, রেফের সাথে কি আছে, গ আছে, ঠিক আছে। তারপর দেখো দেহ, তাহলে দেহ কি আছে, দ আছে, দয়ের সাথে কি আছে, একার আছে, তারপর কি আছে, হ আছে, হয়ের সাথে কি আছে, অ আছে। ওকে, আছে দৃশ্য, আছে কি, দৃশ্য, তাহলে দয় রিকার দ্রি, তাহলে দয় রিকার মানে কি, রিকার, 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 দয় রিকার দ্রি। এরপরে কি আছে, আছে শয় জফালা, শয় জফালা, শয় জফালা, দৃশ্য। এখন একটু খেয়াল করি অভিধানের দ বর্ণটা কোথায় আছে, দয় সিরিয়ালে দীর্ঘই, এ রি, একটু খেয়াল করো এই দীর্ঘই 1 নাম্বার আছে, স্বর, স্বরে, রস্বই, দীর্ঘই, তার মানে 4 নাম্বার বর্ণ দীর্ঘই, তার মানে এটা আগে আছে। এ কোথায় আছে, অ, স্বর, স্বরে, রস্বই, দীর্ঘই, এ, ওই, ও, ও, তার মানে এ আছে এখানে, ঠিক আছে। দেখো এ, এ আছে, এরপর রি আগে না এ আগে, অফকোর্স রি আগে, ক, খ, গ, সরি, স্বর, স্বরে, রস্বই, দীর্ঘই, রস্বই, দীর্ঘ, রি, রি এর পরে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এই রি এর পরে, তার মানে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। দেখো এখানে সিরিয়ালটা কি হয়েছে, 1 3 2, কিন্তু আমার হওয়ার কথা ছিল কি 1 2 3, হওয়ার কথা ছিল কি 1 2 3, তার মানে এটাও ভুল উত্তর, এটাও ভুল উত্তর। এখন আসছে কি গৃহ, গোল, গণ্য, গৃহ, গোল, গণ্য, গৃহ, গোল, গণ্য। আমি একটু দেখি, প্রথমে আছে গৃহ, তাহলে গৃহ শব্দটা ভাঙলে কি হয়, গ আছে, গয়ের সাথে কি আছে, রিকার আছে, গয়ের সাথে কি আছে, রিকার আছে, এটা কিন্তু রিকার, রিকার, ঠিক আছে। এরপর আছে হ, তাহলে হয়ের সাথে ব্যঞ্জন বর্ণ, কোনো কার নাই, ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার না থাকলে সেখানে অ হবে, সিঙ্গেল বর্ণের সাথে অ হয়। এরপর আছে গোল, গোল শব্দটাকে ভাঙলে কি হবে, গ ওকার, গ ওকার গো, এরপরে কি আছে ল, লটা কি সিঙ্গেল না, ব্যঞ্জন বর্ণ যদি সিঙ্গেল থাকে সেখানে একটা অ বসে। এরপর আছে গণ্য, আছে কি গণ্য, তাহলে গ আছে, গয়ের সাথে কোনো বর্ণ আছে, গ একটা ব্যঞ্জন বর্ণ, সিঙ্গেল থাকলে এটার সাথে একটা অ হয়, গ। এরপরে দেখো নয় জফালা, নয় জফালা, তারপরে ন, এরপর হচ্ছে জফালা। একটু খেয়াল করো হওয়ার কথা ছিল 1 2 3, দেখো গ আছে, সবগুলোতে গ আছে, কোনো সমস্যা নাই, কমন গেছে। এখন দেখো এখানে আছে রি, এখানে ও, এখানে অ। আমরা জানি স্বর কোথায় হয়, স্বর কোথায় হয়, স্বর হয় সবার প্রথমে, তার মানে এটা 1 নাম্বার। তারপরে রি, রি হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তার মানে এইটা হয়েছে এইভাবে 1 2 3 1, তার মানে এটাও ভুল। রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হবে অটোমেটিক্যালি অপশন ক, অপশন ক। এখন কথা হচ্ছে ভাই পরীক্ষার হলে এত সময় থাকে, আপনি যেমনি করাইতেছেন এত সময় কি আমাদেরকে পরীক্ষা হলে দিবে? আমি সর্বোচ্চ সময় পাবো এটার জন্য 40 সেকেন্ড। কত সেকেন্ড? এই প্রশ্নটা সলভ করার জন্য আমি সময় পাবো 40 সেকেন্ড। আর আপনি তো ভাই 7 মিনিট 5 মিনিট ধরে এটা বুঝাইতেই আছেন, এত সময় কি আমার হাসে নাকি? আপনি ভালো করে শর্টকাট বুঝান, শর্টকাট, ঠিক আছে? এতক্ষণ হাঁটা শিখাইছি, এখন দৌড় শিখাবো। আসো, শুরুতে দীর্ঘ, দেহ, দৃশ্য, এটা সঠিক না ভুল বুঝবা কেমনে? দ আছে, দয়ের সাথে দীর্ঘই আছে, দ আছে, দয়ের সাথে একার আছে, দ আছে, দয়ের সাথে রিকার আছে। আচ্ছা আমরা দেখি দীর্ঘিকার, এখানে কি আছে? দীর্ঘই, এখানে আছে এ, এখানে আছে রি। দেখো তো 1 2 3 হয় কিনা? না ভাই, এটা ঠিক আছে, কিন্তু এই রি এর রিটা হবে এখানে, এ হবে শেষে, তার মানে এটা ভুল।
এরপর দেখো আছে গৃহ, রিকার ওকার অ, তার মানে জানি এটা হচ্ছে রি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে স্বর অ, তার মানে এটা 1 নাম্বার, তার মানে এটাও ভুল। আছে কাজ, কাজ কুসুম, তাহলে কয়কার কা, কয়কার কা, কয় রসুকার কু। আকার, সবগুলোতে আকার, সমস্যা নাই, আকার আছে, আকার আছে, কু আছে, এগুলোতে কোনো সমস্যা নাই। সমস্যাটা কই, জ চ আর হচ্ছে স, তাহলে চ ছ জ, আমরা জানি চ আগে, তার মানে এটা 1 নাম্বার, তার মানে এটা ভুল। এরপর দেখো অংশ, অকাল, অঙ্ক, তাহলে দেখো অ আছে, সবগুলোতে অ আছে, কোনো সমস্যা নেই, এই ফার্স্ট পারসন কোনো ঝামেলা নাই। এখানে আছে অনুস্বর, এখানে আছে ক, এখানে আছে ম, উও, এখানে হচ্ছে উও, এখানে হচ্ছে ক, এখানে হচ্ছে অনুস্বর। আমরা জানি যে স্বরবর্ণের পরে হয় অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, তাহলে অনুস্বর আগে আছে, ঠিক আছে, ক তারপরে, তারপর হচ্ছে উও, অফকোর্স এটা সিরিয়ালে আছে, তার মানে এখানে দেখো অনুস্বর আগে, দেখো অনুস্বর এখানে আছে, অনুস্বর সিরিয়ালটা কীভাবে আছে, অনুস্বর, এরপর আছে ক, তারপর আছে উও, এই 3টা বর্ণ সিরিয়ালে আছে। দেখো আমাদের পরের পেজে যাই, পরের পেজে গেলে দেখো এই যে অনুস্বর আগে, তারপর ক, তারপর উও, অনুস্বর আগে, তারপর ক, তারপর উও, তার মানে সিরিয়ালে এগুলো সাজানো আছে। অনুস্বর দেখো কি আছে, অনুস্বর ক উও, অনুস্বর ক উও, অনুস্বর ক উও, তার মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তার মানে আমার এখানে সাজানো আছে কোনটা, সাজানো আছে অপশন ক, অপশন ক সাজানো আছে কি, অপশন ক, এটা 1, এটা 1, এটা 2, এটা 3, তার মানে রাইট অ্যান্সার হবে ক, রাইট অ্যান্সার হবে কি ক, রাইট অ্যান্সার কি হবে ক, রাইট অ্যান্সার হবে ক। ওকে, এখন একটু আসি, বলছে অলক, অলক শব্দের অর্থ কি, অলক শব্দের অর্থ কি, 14 নম্বর প্রশ্ন, অলক শব্দের অর্থ কি, 14 নম্বর প্রশ্ন, অলক শব্দের অর্থ কি, অলক শব্দের অর্থ কি, সবাই একটু কমেন্ট করো, অলক শব্দের অর্থ কি, 14 নম্বর প্রশ্ন, 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 অলক শব্দের অর্থ কি, 14 কি হবে, রাইট অ্যান্সার কি হবে, 14 রাইট অ্যান্সার হবে ক, রাইট অ্যান্সার হবে অলক্ষ, অলক্ষ, যার উত্তর হয়েছে সে লাভ রিয়েক্ট দাও, যার উত্তর হয়েছে সবাই লাভ রিয়েক্ট দাও, যার উত্তর হয় না স্যাড রিয়েক্ট দাও, যার উত্তর হয় না স্যাড রিয়েক্ট কমেন্ট করো, যার উত্তর হয়েছে লাভ রিয়েক্ট দাও, যার উত্তর হয়েছে লাভ রিয়েক্ট দাও, যার অ্যান্সার হয়েছে লাভ রিয়েক্ট দাও, যার অ্যান্সার হয় নাই স্যাড রিয়েক্ট কমেন্ট করো, স্যাড রিয়েক্ট কমেন্ট করো, যার অ্যান্সার হয় নাই স্যাড রিয়েক্ট কমেন্ট করো, আর যারা পারতা আগে থেকে লাভ রিয়েক্ট কমেন্ট করো। ওকে, এরপর আসি, এর পরেরটা দেখো, 15 নম্বর প্রশ্ন বলছে আক্কেল সালামি, আক্কেল সালামি, আক্কেল সালামি, এটার মানে কি, আক্কেল সালামি এটা হচ্ছে একটা বাগধারা, বলো আক্কেল সালামি এই বাগধারাটির অর্থ কি, আক্কেল সালামি বাগধারাটির অর্থ কি, 15 নম্বর প্রশ্ন, আক্কেল সালামি বাগধারাটির অর্থ কি, 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 ছোটবেলায় পড়ছি, একদম ছোটবেলায় পড়ছি। 15 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, 15 রাইট অ্যান্সার কি হবে, 15 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, আক্কেল সালামি বাগধারাটির অর্থ হবে নির্বুদ্ধিতার পরিচয়, আক্কেল সালামি বাগধারাটির অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়, নির্বুদ্ধিতার পরিচয়, নির্বুদ্ধিতার পরিচয়, নির্বুদ্ধিতার পরিচয়, নির্বুদ্ধিতার পরিচয়। বলে না যে বিনা টিকিটে বাসে চড়লাম তাই আক্কেল সালামি দেয়া লাগলো, বিনা টিকিটে ট্রেনে চড়লাম তাই আক্কেল সালামি, মানে হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়, বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে, ঠিক আছে। পড়াশোনা করি নাই, পড়াশোনা না করে পরীক্ষা দিতে আসছি, এটা হচ্ছে আক্কেল সালামির পরিচয়, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, 15 সি, 15 সি, 15 শ্রী। এগুলো আসো, এরপর আসো, দেখো বলছে ক্রয়, ক্রয়পত্র, ক্রয়পত্র, ক্রয়পত্র কোন সমাস, ক্রয়পত্র কোন সমাস, ক্রয়পত্র কোন সমাস, ক্রয়পত্র কোন সমাস, এটা কোন সমাস একটু বলো, কোন সমাস, দ্রুত একটু কমেন্ট করো, কোন সমাস, কোন সমাস, দ্রুত একটু কমেন্ট করো, দ্রুত একটু কমেন্ট করো, ক্রয়পত্র কোন সমাস, ক্রয়পত্র কোন সমাস, দ্রুত একটু কমেন্ট করো, কোন সমাস,
কোন সমাস? এটা কোন সমাস হবে? 16 নম্বর কোন সমাস? ষোলো কি হবে? 16 কি হবে? আলতাফ লিখেছে সি, পার্থ লিখেছে সি, সামিয়া লিখেছে সি। তোমরা মাঝে মাঝে এমন এমন কমেন্ট করো, আমি নিজেই কনফিউশনে পড়ে যাই এটার উত্তর কী হবে। আমি জানি না কনফিউশনে পড়ে যাই এটার উত্তর কী হবে। মানে একজন পাবলিকও সঠিক উত্তর দেয় নাই, তারা মানে পরীক্ষার্থী একজনও সঠিক উত্তর দেয় নাই, আবার বলে সি। আমার মন চাচ্ছে এখন আবার বলে সি। কী রে ভাই, আসলে কি হয়েছে বুঝলাম না। তোমরা মাঝে মাঝে এমন এমন উত্তর দাও, আমি কনফিউশনে পড়ে যাই। আসলে এটার উত্তর কি সি? আমি তো জানি এটার উত্তর সি না। সি হবে? হ্যাঁ বলো তো। কি হবে? দেখছো বিয়ে চলে আসছে, এখন বিয়ে চলে আসছে সবাই। বহুব্রী, হ্যাঁ বহুব্রী। আসো আরেকটু মোচড় দিলে অপশন কতে চলে আসবা, দ্বন্দ্ব সমাসে চলে আসবা। ক্রয়পত্র, এটা ব্যাস বাক্য কি আগে দেখো। ব্যাস বাক্য হচ্ছে ব্যাস বাক্য কি বলতো? ব্যাস বাক্য হচ্ছে ক্রয়ের পত্র। ব্যাস বাক্য কি? ক্রয়ের পত্র, মানে হচ্ছে ক্রয়ের পত্র। একটু খেয়াল করো, র এর এখানে কি বিভক্তি আছে একটু খেয়াল করো। এখানে এর বিভক্তি আছে, কি আছে? এর বিভক্তি লোপ পাইছে। আর আমরা জানি র এর কোন বিভক্তি? র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। র এর কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। কি বিভক্তি বলো তো দেখি? র এর কোন বিভক্তি? র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে একটু খেয়াল করো, বিভক্তি যদি লোপ পায়, আমরা জানি যে পরপদ প্রধান এবং বিভক্তি লোপ পায় এমন সমাসকে কি বলি? এমন সমাসকে আমরা বলি তৎপুরুষ সমাস। কি বলি? তৎপুরুষ সমাস। তাহলে দেখো এখানে কোন বিভক্তি লোপ পাইছে? র এর বিভক্তি লোপ পাইছে। তাহলে র এর মানে হচ্ছে ষষ্ঠী, র এর মানে কি? ষষ্ঠী। আর এখানে আছে তৎপুরুষ, তার মানে এটা তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাইট অ্যান্সার কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাইট অ্যান্সার কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। যারা সি উত্তর দিছ তাদের উত্তর হয়েছে, আর বাকিদের ভুল হয়েছে। ঠিক আছে? আর যারা সি দিয়ে অন্যটাতে চলে গেছিল তাদের মাইর দেওয়া দরকার, তাদের কনফিডেন্সের অভাব এখনো কনফিডেন্সের অভাব। তো ডি উত্তর কোন সাহসে করলা? দেখো ডি উত্তর কখন করবা আমি বলে দিই। কর্মদ্বারা সমাস কখন হয় জানো? দুটি পদ দিয়ে যখন একটি বস্তুকে বোঝায়, একটি বস্তু বা বিষয়কে বোঝায়। দুটি পদ দিয়ে যখন একটি বস্তু বা একটি বিষয়কে বোঝায়। যেমন আমি যদি বলি
মনে করো আমি বললাম পাকা আম, তাহলে পাকা আম, এটাকে খেয়াল করো তো, পাকা আম, পাকা জিনিসটা কি আলাদা, আমটা কি আলাদা না, পাকা, কি লিখতেছি আমি, লিখলাম মনে করো আচ্ছা পাকা আম, একটু চিন্তা করো তো আম আর পাকার জিনিসটা কি আলাদা নাকি, না দুইটা দিয়ে একটাই বোঝাচ্ছে, পাকা আম, পাকা যে আম, তারপরে একই জিনিসকে বোঝাচ্ছে। আমি যদি বলি কাঁচা কলা, কাঁচা কলা, আমি বললাম আলু সিদ্ধ, সিদ্ধ, তাহলে আলু সিদ্ধ, আলু দিয়ে আর সিদ্ধ দিয়ে আলাদা জিনিস বোঝায় না, একটা জিনিসকে বোঝায়। আমি যদি বলি সিংহাসন, আমি বললাম সিংহাসন, সিংহাসন, সিংহ আর আসনকে আলাদা বোঝায় না, দুইটা জিনিস দিয়ে যখন একটাকে বোঝায় তখন সেগুলোকে বলা হয় কর্মধারয় সমাস। আর দুইটা দিয়ে যদি দুইটাকে বোঝায় আলাদা আলাদা, যেমন বাবা মা, তাহলে বাবা বোঝায় মা বোঝায়। আমি যদি বলি ওহি নকুল, তাহলে ওহিও বোঝায় নকুলও বোঝায়। দুইটা জিনিস যদি আলাদা আলাদা বোঝায় তাহলে দ্বন্দ্ব হইতে পারে, কিন্তু কর্মধারয় কোন সাহসে বললা। যেমন আমি যদি বলি মনে করো হাত পা, তাহলে দুইটা দিয়ে আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে। আমি যদি বলি মা বাবা, তাহলে মা দিয়ে একটা বোঝায়, বাবা দিয়ে আরেকটা বোঝায়। আমি যদি বলি ওহি নকল, তাহলে ওহি দিয়ে সাপ বোঝায়, নকল দিয়ে বেজি বোঝায়। ঠিক আছে, যদি আলাদা আলাদা দুইটা জিনিসকে বোঝায়, দুইটা পদ দিয়ে দুইটা জিনিসকে বোঝায় তাহলে হবে দ্বন্দ্ব সমাস। আর দুইটা পদ দিয়ে যদি একটা জিনিসকে বোঝায় সেটা হবে কর্মধারয় সমাস। কিন্তু দেখো তো এখানে আছে ক্রয়ের পত্র, আপনি কি এখানে ক্রয় এক জিনিস, পত্র আরেক জিনিস, এখানে কি দুইটা আলাদা আলাদা আছে, হয় দ্বন্দ্ব হবে না তৎপুরুষ হবে। যেহেতু এখানে বিভক্তি আছে, এখানে কি আছে, র এর আছে, র এর বিভক্তি আছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে এগুলো কি হবে, এগুলো হবে তৎপুরুষ সমাস। কি হবে, তৎপুরুষ সমাস। এরপর আসি, বলছে এ ধন সম্পদ তোমার জন্য, এ বাক্যটি জন্য, জন্য অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, জন্য অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই বাক্যে জন্য অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এই ধন সম্পদ তোমারই জন্য, এই ধন সম্পদ তোমারই জন্য, জন্য কি হয়েছে স্যার, আমি ফার্স্টে সি অ্যান্সার করছিলাম, আপনি ঝাড়ি শুনে কনফিউজড হয়ে এরপর কোনটা দিছিলা, তন্দ্রা সরকার কোনটা দিয়েছিলে ভাইয়া, ওকে কোন অর্থে, নিমিত্ত অর্থে। দেখো এই ধন সম্পদ তোমার জন্য মানে তোমার নিমিত্তে, এটা কোন অর্থ, নিমিত্ত অর্থ। যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে একটা সেট ডিরেক্ট দিয়ে স্ক্রিনশট মারো, মুখস্থ, মুখস্থ এখন আর বুঝার কিছু নাই, এখন যা বুঝাইতে পারি বুঝবা, না বুঝলে মুখস্থ, না বুঝলে মুখস্থ, বুঝলে বুঝবা, না বুঝলে মুখস্থ, বুঝলে বুঝবা, না বুঝলে মুখস্থ করে ফেলবা। ওকে, লিখছো লিখছো, ওকে ওকে পারছো আলহামদুলিল্লাহ, না পারলে একটা সেট ডিরেক্ট কমেন্ট করো, না পারলে সাহস করে একটা সেট ডিরেক্ট কমেন্ট করো। মোহাম্মদ আব্দুল হাই, বাংলা মূল স্বরধ্বনি তালিকায় যে নতুন মূল, যে নতুন মূল বানান ভুল লেখা রে, মূল ময় দীর্ঘ মূল ও ময় দীর্ঘকার মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছে। মূল ধ্বনি, মোহাম্মদ আব্দুল হাই বাংলায় মূল স্বরধ্বনি তালিকায়, মোট স্বরধ্বনি, মূল স্বরধ্বনি তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছে, একটা নতুন মূল ধ্বনি প্রতিষ্ঠা করছে, কোনটা, সেটা কোনটা, ও অন্তস্থীয় রসাও, আর বাকিটা তুমি লিখে দাও কোনটা। রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে বলো, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, অপশন গ। দেখো 18 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে বলো, 18 নম্বর। আর দেরি করো না ভাই, দ্রুত দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত। 17 নিমিত্ত অর্থে, 18 কি হবে, 18 কি হবে বলো, আরে তাড়াতাড়ি কমেন্ট কর। এত চিন্তা ভাবনা করে বাচ্চারা। এটা হবে এ, এটা কি এ, এই যে এ, অজফলা আকার, রাইট অ্যান্সার হবে অজফলা আকার। অনেক জায়গায় এটাকে আমরা ও জফলা আকারও ব্যবহার করি, ও জফলা আকারও ব্যবহার করি, ও জফলা আকারও ব্যবহার করি। ঠিক আছে, রাইট অ্যান্সার 18 নম্বর রাইট অ্যান্সার হবে অপশন 4, 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন 4। ঠিক আছে, খেয়াল করো,
আমরা মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 60টি। এই মৌলিক স্বরধ্বনির মধ্যে এই একটা ধ্বনি আছে, এই ধ্বনিটা আবিষ্কার করছে কে? এই ধ্বনিটা আবিষ্কার করছে মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই। ব্যাটার নামটা একটু চেনা রাখো, ব্যাটার নামটা একটু চেনা রাখো, সে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। কি হবে? ও এটা এটা কীভাবে লিখো? এটা এজফালা আকার লিখে, অনেকে এইভাবেও লিখে, কোনোটাই সমস্যা নাই, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। অজফালা আকার অথবা এজফালা আকার দুইটাই সঠিক, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। ওকে, দুইটাই সঠিক। 18 নম্বর প্রশ্ন, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। ক্লিয়ার? ওকে, এরপরে আসি 19 নম্বর প্রশ্ন। বলছে অবগ্নি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি? অবগ্নি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি? অভগ্নি, অভগ্নি, অভগ্নি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অবযোগ অগ্নি, অবযোগ অগ্নি, অবযোগ অগ্নি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অবযোগ অগ্নি, অবযোগ অগ্নি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন খ, অপশন খ, অপশন খ। রাইট অ্যান্সার কি হবে? অপশন খ, অপশন খ, অপশন খ, অপশন খ। রাইট অ্যান্সার কি হবে? অপশন খ। ওকে, এরপরে আসি 20 নাম্বার প্রশ্ন। নিচের কোনটি সমীভবনের উদাহরণ নয়? এটাই লাস্ট, আমাদের এটাই লাস্ট। নিচের কোনটি সমীভবনের উদাহরণ নয়? সমীভবন মানে হচ্ছে সমান সমান ভবন। সমীভবন মানে কি? সমীভবন মানে হচ্ছে সমান সমান ভবন। মনে করো এর 3 তলা বিল্ডিং, তারও 3 তলা বিল্ডিং, মানে এ আর হচ্ছে বি, দুইটা বিল্ডিং দিলাম আমি, দুইটাই কি 3 তলা, মানে হচ্ছে সমান সমান, সমান সমান। ঠিক আছে? আর সমীভবন মানে হচ্ছে দুইটাই সমান সমান হবে। যেমন পক্ষ থেকে পক্ষ, দুইটাই কি, এখানে কয় ছিল, পক্ষ, পক্ষ থেকে পক্ষ, তৎ থেকে তদ্ধিত। ঠিক আছে? এটাও সমীভবন। জন্ম থেকে জন্ম, জন্ম থেকে জন্ম, এখানে ম আছে, এখানে এর জন্য প্রথমটা ম হয়ে গেছে, ন থেকে ম হয়ে গেছে, এটাও সমীভবন। এই তিনটেই কি? সমীভবন। তাহলে বিষমীভবন কি? বিষমীভবন হচ্ছে এটা। দেখো দুইটাই ল আছে, দুইটাই ল আছে, মানে দুইটাই কি আছে? দুইটাই 3 তলা বিল্ডিং আছে, একটানে ভাইঙ্গা কি বানাই দিছে? ন বানাই দিছে। তার মানে কি সমান সমান ছিল, এটারে বিষমীভবন করে দিছে। কি করে দিছে? বিষমীভবন করে দিছে। দুইটা লরে একটা ন বানাই দিছে, লাল থেকে নাল, তার মানে এটা হচ্ছে বিষমী ভবন। এটা কি ভবন? এটা হচ্ছে বিষমী ভবন, বিষমী ভবন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এই 20টা এমসিকিউ সলভ করেছি। আমরা আগামীকালকে আমরা চেষ্টা করব 11টা থেকে, তোমরা যেহেতু হুট করে ক্লাসে নোটিস পাইছো, তো আমি আজকে দীর্ঘায়ু করব না। আজকে আমরা 12:24 বেজে গেছে অলরেডি, আমরা এখনই ঘুমাই যাব সবাই। আমরা এখনই আধা ঘন্টার মধ্যে আমরা ঘুমাই যাব, 1টার মধ্যে ঘুমাই যাব, সকাল সকাল উঠে আবার পড়াশোনা শুরু করব। ঠিক আছে? শীতের দিন সকালবেলা তোমরা এমনিতেও উঠো না, এর জন্য রাতটা একটু পড়াই নিলাম। ওকে, রাত এখন বড়, 11টা পর্যন্ত জাগলে কোনো সমস্যা নাই, 1টা পর্যন্ত জাগলে কোনো সমস্যা নাই। সকালবেলা উঠবা, সকালবেলা উঠে আবার পড়া শুরু করবা। ঠিক আছে? তো এখন আমি আজকে এই 20টা পড়াইছি, তার মানে এখানেই শেষ না। তোমাদেরকে কি করব? তোমাদের আগামীকাল রাত 11টা PM-তে আবার দেখা হবে, আবার দেখা হবে। কি হবে? আবার দেখা হবে। সবাই একটু ভালো করে পড়ো, ভালো করে মন দিয়ে পড়ো। আর যারা মনে করো, যারা এখনও আমার এই শিখা ফাইনাল সাজেশন বইটা পাও নাই, শিখা জগন্নাথে বি ইউনিটে কি হয়েছে? আমার ডিসপ্লেটা একটু ভাঙা। বি ইউনিটে কবে দেয়? ও দেখো, যারা এই শিক্ষা বইটা এখনো পাও নাই, দেখছো ময়লা হয়ে গেছে। আরে বই কিছু আমি লাইব্রেরি থেকে খুঁজে বাইর করছি, আমার কাছে স্টক আউট আজকে 15 দিন যাবত নতুন করে রিস্টক করা হয়েছে বইটা। তোমরা যারা বইটা পাও নাই, আশেপাশে লাইব্রেরিগুলোতে একটু খোঁজ নাও, বইটা নিয়ে নাও। বইটা আসলে চমৎকার একটা বই, তোমরা একটু অ্যাড করে নিও। ঠিক আছে? তোমাদের সংগ্রহশালায় যুক্ত করে নাও, বইটা থেকে কাজে লাগবে রাজশাহী এবং গুচ্ছের জন্য। ও আরেকটা কথা, আগামীকালকে কিন্তু পরীক্ষা ক্লাস কিন্তু আমাদের 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, 2 ঘন্টার ক্লাস। আগামীকাল থেকে আমরা 2 ঘন্টার ম্যারাথন ক্লাস, 2 ঘন্টা আমরা 2 ঘন্টা প্রিপারেশন নিবা 1টা পর্যন্ত ক্লাস করার, 1টা পর্যন্ত ক্লাস করার প্রস্তুতি নিবা আগামীকাল। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। আর তোমাদেরকে যে বলছিলাম বিরোচনের সাজেশন দিব, বিরোচনের সাজেশনের কাজ চলতেছে, আগামীকাল তোমরা সাজেশন পাবা, আগামীকাল ক্লাসের পরে পাবা, ক্লাসটা শেয়ার দিবা যারা, তাদেরকে আমরা সাজেশন দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, শুভরাত্রি। কারো কোনো প্রশ্ন থাকলে আমার পেজে কমেন্ট পেজে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।